हेलो डियर बच्चों। আমাদের বেশি মনে হয় সিলেবাসে বাকি নেই, অল্প কিছুটা বাকি ছিল। তো এই অল্প কয়েকটা আমাদের করে নিতে হবে। ওকে, তো আমাদের যেগুলো বাকি ছিল অনেক দিন থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হয়নি। তো ভাবছি সিলেবাসটা শেষ করে আমি তোমাদের একটা ছোট্ট করে পরীক্ষা নেব, ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। তাহলে গ্রিন হাউস এফেক্ট নিয়ে আমরা আলোচনা করব। তো গ্রিন হাউস এফেক্ট নিয়ে আমরা আলোচনা করার জন্য চলে আসো এখানে। গ্রিন হাউস এফেক্ট কি দেখো, গ্রিন হাউস কি বললাম, গ্রিন হাউস কথার অর্থ কি সেটা আমরা এখন জানবো। তো দেখো, গ্রিন মানে সবুজ, হাউস মানে ঘর, তাহলে সবুজ ঘর। তাহলে শীত প্রধান দেশগুলোতে তোমার শাকসবজি ফুলের চাষ এগুলো করার জন্য কি বললাম, শীত প্রধান দেশগুলোতে শাকসবজি ফুলের চাষ এগুলো করার জন্য এক ধরনের কাঁচের তৈরি ঘর বানানো হয়। কিসের ঘর বানানো হয় বললাম? কাঁচের ঘর বানানো হয়। কেন? কারণ শীত প্রধান দেশে উষ্ণতা কি খুবই কম থাকে। তাহলে ওই এত কম উষ্ণতায় গাছপালাগুলো বাঁচতে পারবে না, তার জন্য কি করা হয়, একটু বেশি উষ্ণতার সৃষ্টি করার জন্য কাঁচের ঘর বানানো হয়। তো কাঁচের ঘরে কিভাবে উষ্ণতা বৃদ্ধি করা যাবে সেটা হচ্ছে কাঁচ ভেদ করে সূর্যের আলোক রশ্মিটা কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তোমার সূর্যের আলোক রশ্মি কাঁচ ভেদ করে তোমার কাঁচের ঘরটাতে প্রবেশ করে মাটি গাছপালাগুলো দ্বারা শোষিত হওয়ার পরে যে অবলোহিত তরঙ্গ বিকিরিত হবে, ঠিক আছে, সেই বিকিরিত তরঙ্গটা, ঠিক আছে, শক্তি কমে যায় ফলে তার তরঙ্গদৈর্ঘ্য বেশি হয়ে যায়। তাহলে এই কম শক্তির অবলোহিত তরঙ্গটা আর কাঁচ ভেদ করে বেরিয়ে যেতে পারে না, ঠিক আছে। কাঁচের ভেতরে ঢুকতে পেরেছিল কিন্তু কাঁচ ভেদ করে আর বেরোতে পারে না, ফলে ভেতরের উষ্ণতা কি হয়, আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে। এভাবেই গ্রিন হাউস এর সাহায্যে তোমার শাকসবজি ফুলের চাষগুলো করা হয়। কি বললাম, শাকসবজি ফুলের চাষ এগুলো করা হয়। তো এখন কথা হচ্ছে এটাই কি, সেম গ্রিন হাউস এর উষ্ণতা যেভাবে বৃদ্ধি করা হয় সে একইভাবে পৃথিবীটাও একটা গ্রিন হাউসের মতো হয়ে গেছে। পৃথিবীর মধ্যেও অনেক গ্যাস আছে, ঠিক আছে, অনেক গ্যাসীয় পদার্থ আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, আছে, মিথেন আছে, ঠিক আছে, NO, ঠিক আছে, NO2, CFC, ঠিক আছে, CFC, ক্লোরোফ্লোরোকার্বন আছে। তাহলে এই সকল গ্যাসগুলো কি করে, সূর্য থেকে আগত রশ্মি তাপ রশ্মিকে বা সূর্য থেকে আগত রশ্মিটা সহজেই বায়ুমণ্ডলের ভেদ করে তোমার ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, ঠিক আছে। এবং ভূপৃষ্ঠের মাটি প্লাস ভূপৃষ্ঠ সমস্ত যেগুলো আছে প্লাস গাছপালা এগুলো সব কিছু সেই তাপটা শোষণ করে একটা নির্দিষ্ট উষ্ণতা অবধি শোষণ করতে পারবে। তারপরে কী করে, সবগুলোই তাপ তরঙ্গকে বিকিরণ করতে থাকবে। তাহলে সেই বিকিরিত অবলোহিত তরঙ্গটা কি হয়, যখন মহাশূন্যে ফিরে যায় তখন বায়ুমণ্ডলে অবস্থিত এই গ্যাসগুলো CO2, CH4, CFC, NO, NO2 এই সকল গ্যাসগুলো আর ওই বিকিরিত তাপটাকে মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে সেই তাপটাকে শোষণ করে নেয়, ঠিক আছে। ওই তাপগুলো কি শোষিত হয়ে যায়। তাহলে শোষিত
হয়ে গেলে কি হবে, বায়ুমণ্ডলের উষ্ণতা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে ভূপৃষ্ঠ যে অবলোহিত তরঙ্গটা বিকিরণ করে সেটা মহাশূন্যে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু ফিরে যেতে পারছে না। ঠিক আছে, এই সকল গ্যাসগুলো সেই বিকিরিত তাপ তরঙ্গটাকে শোষণ করে নেই। কি বললাম, মহাশূন্যে ফিরে যাওয়ার কথা ছিল তাপ তরঙ্গগুলো, বিকিরিত তাপ তরঙ্গ, অবলোহিত তাপ তরঙ্গগুলো, কিন্তু সেগুলো আর মহাশূন্যে ফিরে যেতে পারছে না। পৃথিবীর উষ্ণতা পৃথিবীর উষ্ণতা দিনের পর দিন বাড়তেই থাকছে। তাহলে এটাকে কাঁচের ঘরের সঙ্গে তুলনা করে এর নাম দেওয়া হয়েছে গ্রিন হাউস এফেক্ট। তাহলে পৃথিবীর উষ্ণতা যে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট বলা হয়। তো উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে বলা হয় তোমার গ্লোবাল ওয়ার্মিং বলা হয় বা বিশ্ব উষ্ণায়ন বলা হয়। তো গ্রিন হাউস এফেক্টের যেমন উপকারিতা আছে তেমনি ক্ষতিকারক দিকও আছে। গ্রিন হাউস এফেক্টের অনেকটা উপকারিতা আছে, যেমন গ্রিন হাউস এফেক্টের উপকারিতা সম্পর্কে যদি বলা যায় তাহলে আমরা বলবো কি, যদি গ্রিন হাউস গ্যাসগুলো না থাকতো, যদি বায়ুমণ্ডলের মধ্যে গ্রিন হাউস গ্যাসগুলো যদি না থাকতো তাহলে কি হতো, মাটি বা ভূপৃষ্ঠ যে তাপ তরঙ্গটাকে বিকিরণ করছে সেই বিকিরিত তাপ তরঙ্গটা মহাশূন্যে চলে যেত। ফলে কি হতো, পৃথিবীর উষ্ণতা -30°C কাছাকাছি হয়ে যেত। ফলে তখন কোনো জীবজন্তুই বাঁচতে পারতো না। কি বললাম, যদি গ্রিনহাউস গ্যাসগুলো বায়ুমণ্ডলে না থাকতো তাহলে কি হতো, পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত তাপ তরঙ্গগুলোকে শোষণ করতে পারতো না। ফলে কি হতো, তোমার মহাশূন্যে চলে যেত তাপ তরঙ্গগুলো। ফলে পৃথিবীর উষ্ণতা মাইনাসে চলে যেত। ফলে কি কোনো জীবজন্তুই তখন বাঁচতে পারতো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি এগুলো আছে বলেই আমাদের কি হচ্ছে, পৃথিবীর উষ্ণতা একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে থাকছে। তো আমাদের এখন কথা হচ্ছে কি, বায়ুমণ্ডলে CO2 আছে তাহলে তো আমাদের সুবিধাই হচ্ছে, তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে এটাই কি, যদি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের একটা নির্দিষ্ট মান আছে 0.03%, এটা হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মান। তো যদি কার্বন ডাইঅক্সাইডের মানটা এর থেকে বেশি হয়ে যায়, কি বললাম, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মানটা যদি এর থেকে বেশি হয়ে যায়, 0.03%-এর চেয়ে বেশি হয়ে যায়, বা যেমন সিএফসি, NO2, CH4, মিথেন, এই সকল গ্যাসগুলোর মান যদি বায়ুমণ্ডলে বেশি হয়ে যায় তাহলে কি ঘটবে? বায়ুমণ্ডলে যদি যতটা আছে থাকার কথা তার থেকেও যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, বেশি পরিমাণে তাপ শক্তিকে ওরা শোষণ করতে থাকবে। বেশি পরিমাণে তাপ শক্তিকে কি বললাম, শোষণ করতে থাকবে। তখন কি হবে বলতো, তখন বেশি পরিমাণ তাপ শক্তিকে শোষণ করতে থাকলে কি হবে, পৃথিবীর উষ্ণতা দিনের পর দিন বাড়তেই থাকবে। ফলে কি ঘটবে, বিশ্ব উষ্ণায়ন ঘটবে। ঠিক আছে, দিনের পর দিন বাড়তে থাকবে, ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্ষতিকারক দিকটা। কি তার জন্য আমাদেরকে কি করতে হবে, কার্বন ডাইঅক্সাইডের মানটাকে কমিয়ে রাখতে হবে সবসময়। ঠিক আছে, মানে 0.03%-এর কাছাকাছি রাখতে হবে। তাহলে গ্রিন হাউস বা বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকারক দিক কি কি সেগুলো জানতে হবে। বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকারক দিক হচ্ছে কি, যদি পৃথিবীর তাপমাত্রা দিনের পর দিন বাড়তে থাকে তাহলে সমুদ্র পৃষ্ঠের জলতলের উচ্চতা বাড়বে। কেন? কারণ মেরু প্রদেশে যে বরফগুলো আছে সেই বরফগুলো গলতে শুরু করবে। মেরু অঞ্চলের বরফগুলো গলতে শুরু করবে, গলে কি হবে, সমুদ্র পৃষ্ঠের জলতলের উচ্চতাকে বাড়িয়ে তুলবে। ঠিক আছে, এটা একটা অসুবিধা। সেকেন্ড অসুবিধা হচ্ছে কি, বেশি খরা দেখা দিবে। ঠিক আছে, বিশ্ব উষ্ণায়ন ঘটলে বেশি খরা, ফলে কি তোমার মরুভূমির বেশি সম্প্রসারণ ঘটবে। 3 নম্বরে হচ্ছে বৃষ্টিপাতের অভাব দেখা দিবে। কোথাও বৃষ্টিপাত হচ্ছে তো হয়ে যাচ্ছে, কোথাও বৃষ্টিপাত নেই তো নেই, এরকম হবে। 4 নম্বরে হচ্ছে তোমার বিভিন্ন অসুখ, মানে বিশেষ করে ভাইরাসের মানটা বা ব্যাকটেরিয়ার মানটা বৃদ্ধি পাবে। ব্যাকটেরিয়ার মানটা বৃদ্ধি পাবে, ফলে বিভিন্ন অসুখের সৃষ্টি হবে। গাছপালা তাদের ফসল উৎপাদনের হার কমিয়ে দিবে। ঠিক আছে,
ঠিক আছে, গাছপালা তাদের ফসল উৎপাদনের হারটা কমিয়ে দিবে। তাহলে এগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কুফলগুলো। তাহলে বিশ্ব উষ্ণায়নের আমরা কুফল পেয়ে গেলাম। তাহলে বিশ্ব উষ্ণায়ন কমাবো কিভাবে, সেটা এখন আমাদের বিশাল হচ্ছে ভাইটাল ব্যাপার, কি বিশ্ব উষ্ণায়ন আমরা কমাবো এখন। তাহলে বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায় কি? বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায়, তাহলে বিশ্ব উষ্ণায়ন কমাতে গেলে আমাকে কী করতে হবে? দেখো, বাতাসে যে আমাদের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে, তাহলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মানটাকে কী করতে হবে? বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মানটাকে আমাকে কমাতে হবে। ঠিক আছে, কি বললাম? বাতাসে যে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড আছে, সেই বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মানটাকে সামান্য কমাতে হবে। তার জন্য কী করতে হবে? বাতাসে যে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড আছে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে কমাতে হবে। তার জন্য আমাদের অতিরিক্ত গাছ লাগাতে হবে। ঠিক আছে, যাতে বাতাসের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডটা গাছগুলো শুষে নিতে পারে। 2 নম্বর হচ্ছে আমাদের যেমন সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে, সিএফসি বা হিমায়ক আমরা যেগুলো ব্যবহার করি, সিএফসি উৎপাদন বন্ধ করতে হবে। তারপরে হিমায়ক রূপে আমরা যেগুলো ব্যবহার করি, ঠিক আছে, সেই হিমায়কগুলো স্প্রে, যেমন ফোম ব্যবহার করি, তাহলে সেগুলো সুগন্ধি স্প্রেগুলো ব্যবহার করবা কমাতে হবে। ঠিক আছে, তারপরে তোমার অরণ্য ধ্বংস বন্ধ করতে হবে। ঠিক আছে, অরণ্য ধ্বংস বন্ধ করতে হবে, তার জায়গাতে আমাকে গাছ আরও এক্সট্রা লাগাতে হবে। ঠিক আছে, 4 নম্বরে আমরা একটা কাজ করব, কি আমাদের একটা জিনিস করতে হবে, কি কাছের দূরত্বে যেগুলো আছে, অল্প জায়গার যেগুলো দূরত্ব, সেগুলোকে পায়ে হেঁটে যেতে হবে। তাহলে সব থেকে সুবিধা হবে, আমার সব থেকে ভালো এটাই, কি পায়ে হেঁটে চলো এবং অতিরিক্ত গাছ লাগাও। ঠিক আছে, 6 নম্বরে তুমি বলতে পারবে কি আমরা যে জীবাশ্ম জ্বালানির উপর বেশি নির্ভরশীল, যেমন পেট্রোলিয়াম, ডিজেল, খনিজ তেল যেগুলো আছে বলছি, যেমন ডিজেল, পেট্রোল, ঠিক আছে, এগুলো, কয়লা, এগুলোর ব্যবহার আমাকে কমাতে হবে। কমিয়ে আমি বিকল্প জ্বালানিগুলো, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, ঠিক আছে, জলবিদ্যুৎ শক্তি, এগুলোর উপরে আমাকে বেশি ডিপেন্ড করতে হবে। ঠিক আছে, জলভাটার শক্তি, পারমাণবিক শক্তি, এগুলোর প্রতি আমাকে বেশি ডিপেন্ড করতে হবে। তাহলে বিশ্ব উষ্ণায়ন কিছুটা কমানো যাবে। তাহলে এখন আমরা চলে আসব কি আমাদের বাতাসে মিথেন আমরা জানবো এখন, কি প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে তোমার CO2। কি বললাম? প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি বললাম? CO2, মানে কার্বন ডাইঅক্সাইড। আর একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে CH4, মিথেন। প্রধান গ্রিনহাউস গ্যাস কি বললাম? CO2। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে মিথেন, CH4। আর গ্রিনহাউস ক্ষমতা বেশি, হচ্ছে তোমার CFCl। ঠিক আছে, CFCl গ্রিনহাউস ক্ষমতাটা বেশি। তাহলে জৈব গ্রিনহাউস গ্যাস কি? মিথেন। তাহলে দেখো, আমরা এখন জানবো মিথেনের উৎস কি। মিথেনের উৎস সম্পর্কে জানবো। তাহলে মিথেনের উৎস হচ্ছে তোমার গবাদি পশুর যে পাকস্থলী আছে, পাকস্থলীর রুমেন প্রকোষ্ঠে তোমার মিথেন গ্যাস উৎপন্ন হয়। এটা একটা বললাম, গবাদি পশুর পাকস্থলীর রুমেন প্রকোষ্ঠে তোমার মিথেন গ্যাস উৎপন্ন হয়। 2 নম্বর হচ্ছে তোমার বদ্ধ জলাভূমিতে কি বললাম? বদ্ধ জলাভূমিতে গাছপালাগুলো পচে গিয়ে বদ্ধ জলাভূমিতে গাছপালাগুলো পচে গিয়ে তোমার মিথেন গ্যাস উৎপন্ন করে। বদ্ধ জলাভূমি, ধান ক্ষেত, ঠিক আছে, কি বললাম? ধান ক্ষেত, বদ্ধ জলাভূমি, এগুলোতে গাছপালাগুলো পচে গিয়ে, ঠিক আছে, তোমার মিথেন গ্যাস উৎপন্ন করে।
CH4 উৎপন্ন হয়। তো বদ্ধ জলাভূমিতে উৎপন্ন হয়। তো CH4 এর কিছুটা আবার নাম আছে। CH4 কে মার্স গ্যাস বলা হয়। কি গ্যাস বলা হয় বললাম? CH4 কে মার্স গ্যাস বলা হয়। CH4 গ্যাসটি আলিয়া সৃষ্টির জন্য দায়ী। ঠিক আছে, CH4 গ্যাসটি কি বললাম? আলিয়া সৃষ্টির জন্য দায়ী। তাহলে এটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে CH4 মিথেন। মিথেনকে মার্স গ্যাস বলা হয়, আর মিথেন হচ্ছে আলিয়া সৃষ্টির জন্য দায়ী। তাহলে গ্রিনহাউস গ্যাস কাদেরকে বলবো? যে সকল গ্যাসগুলি পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত তাপতরঙ্গকে শোষণ করে পৃথিবীর উষ্ণতা দিনের পর দিন বৃদ্ধি করে চলেছে, সেই সকল গ্যাসগুলোকে আমরা বলবো গ্রিনহাউস গ্যাস। তাহলে তোমাদের কোশ্চিন আসবে গ্রিনহাউস এফেক্ট কি, গ্রিনহাউস গ্যাস কাকে বলে, উদাহরণ দাও, প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। আর বিশ্ব উষ্ণায়ন কি, বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায়গুলি লেখো। ঠিক আছে, এই সকল কোশ্চিনগুলো তোমাকে অ্যান্সার এখন ভালোভাবে রেডি করে রাখতে হবে। তো এখন আমরা চলে আসবো তোমার কয়েকটা জিনিস জানবো, যেমন পলিমার সম্পর্কে জানবো। পলিমার কাকে বলবো? পলিমার হচ্ছে অনেকগুলো ছোট ছোট অণু যুক্ত হয়ে একটা দীর্ঘ শৃঙ্খলযুক্ত বা বৃহৎ শৃঙ্খলযুক্ত যে অণু গঠিত হবে সেটাকে বলবো আমি পলিমার বলবো। কি বললাম? খুবই ছোট ছোট অণুগুলো যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খলযুক্ত অণু গঠন করবে সেটাকে বলবো আমরা পলিমার। পলিমারগুলো যেগুলো দিয়ে তৈরি হবে সেগুলোকে বলবো আমি মনোমার বলা হয়। তাহলে পলিমারগুলো যেগুলো দিয়ে তৈরি হবে সেগুলোকে কি বলা হবে? মনোমার। ঠিক আছে, এবার যেমন পলিথিন, একটা পলিমারের নাম হচ্ছে পলিথিন। পলিমারটি তোমার ইথিলিন মনোমার দিয়ে তৈরি। কি মনোমার দিয়ে তৈরি বললাম? ইথিলিন মনোমার দিয়ে তৈরি। তাহলে পলিথিন পলিমারটি কি দিয়ে তৈরি বললাম? ইথিলিন মনোমার দিয়ে তৈরি। তাহলে অনেকগুলো ইথিলিন অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বৃহৎ শৃঙ্খলযুক্ত অণু গঠন করে, সেটাকে আমরা পলিথিন হিসাবে গণ্য করছি। তো তোমরা জানো পলিথিনের ব্যবহার কেমন। ঠিক আছে, পলিথিনের ব্যবহার করেছো তোমরা, পলিথিন এর ব্যবহার করেছো। তাহলে এখানে চলে আসবে কি কিছু যেমন তোমরা একটা জিনিস জানো কি, থালা যেগুলো বানানো হয়, সোলার থালা, সেগুলোকে থার্মোকল বলা হয়। সোলার থালাগুলোকে কি বলা হয়? থার্মোকল বলা হয়। তো থার্মোকলের ব্যবহার সম্পর্কে তোমরা জানো কি? থার্মোকল কি কাজে লাগে? সোলার বাটি, সোলার থালা, ঠিক আছে, এগুলো তৈরি করতে বা কোনো শৌখিন জিনিস তৈরি করতে আমরা থার্মোকলের টুকরোগুলো ব্যবহার করি। তারপরে তুমি চলে আসবে আরও অনেক, যেমন লাইলন কী কাজে লাগে? লাইলন দড়ি তৈরি করতে। ঠিক আছে, পিভিসি কী কাজে লাগে? পিভিসি তোমার প্লাস্টিক, তারপরে বালতি তৈরি করতে, জলের পাইপ, ঠিক আছে, ইলেকট্রিকের তারের উপর আস্তরণ দিতে পিভিসি ব্যবহার করা হয়। ঠিক আছে, পিভিসি এর ফুল নেম কি বলো তো? পলি ভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে পিভিসি এর পুরো নাম। তাহলে কী কী? জলের বালতি, তারপরে তোমার তড়িৎবাহী তারের উপর আচ্ছাদন তৈরি করতে, ঠিক আছে, ইলেকট্রিকের ওয়্যারিংয়ের বিভিন্ন জিনিস তৈরি করতে, ঠিক আছে, এগুলো তৈরি করতে তোমার পিভিসি ব্যবহার করব। তাহলে বাকি আমরা পার্টটা পরের দিন করব। তাহলে এই পার্টটা সবাই একটু ভালোভাবে করে নিবে। ওকে, বাই।